একটু দুটো একটা সম্পর্কে একটু টিকা আপনাদের সংযোজন করি। অবজারভেশন, পার্টিসিপেন্ট অবজারভেশন। আমরা দুভাবে অবজার্ভ করি। এক হচ্ছে কোনো একটা জায়গায় অনুষ্ঠান হচ্ছে, আমরা সরাসরি পার্টিসিপেট করি অনুষ্ঠানটাতে। আরেকটা হচ্ছে আমরা অনুষ্ঠানটা হচ্ছে কোনো এক জায়গায়, আমি নন পার্টিসিপেন্ট একজন অবজারভার হিসেবে দূরে দাঁড়িয়ে শুধু অবজার্ভ করি। এই দুটোই অনুষ্ঠান অনুসারে এবং যিনি পার্টিসিপেট করছেন তার কি বলবো, তিনি কতটা অনুষ্ঠানে পার্টিসিপেট করার যোগ্যতা রাখেন তার উপরে নির্ভর করছে আর কি। মানে সোশ্যাল রেস্ট্রিকশনগুলোর কথা মাথায় রাখতে হবে। আচ্ছা, আমি এছাড়া আরও দু রকমভাবে আমরা এটাকে দেখি, যে কন্ট্রোলড অবজারভেশন, অর্থাৎ যে বিষয়টাকে অবজার্ভ করতে চলেছি তার উপরে আমি কিছু নিয়ন্ত্রণ আরোপ করলাম, কারণ আমার সুবিধার জন্য। অর্থাৎ ফিল্ডকে একটু নিজের মতো করে নিয়ন্ত্রণ করে, এই হারমোনিয়াম এদিকে বসো, এই তবলাটা তুমি একটু আস্তে বাজাও, এই তোমার এই জগযন্ত্রটা বাজিও না, রেকর্ড কিছু শোনা যাচ্ছে, এরকম আর কি। এগুলো মাঝে মাঝে দরকার হয়। বিশেষ করে ফোক মিউজিকের কাজ করতে গিয়ে আমি দেখেছি এমন সমস্ত বাদ্যযন্ত্র নিয়ে মানুষ ইমোশনালি বাজায়, ঝুমুর গান হচ্ছে 20 ঘন্টা টনটা টং টং করে এমন বাজছে, একটু রেকর্ডিং করে শুনে দেখলাম টং টং ছাড়া আর কোনো টেক্সট উদ্ধার করা যাচ্ছে না। তখন বলতে হয়, ভাই ক্ষমা করো, তোমার এই 20 ঘন্টাটা একটু বন্ধ রাখো। হ্যাঁ, একটা বিরাট বড় ঝাঁঝর ঝম্মর ঝম্মর করে বাজছে সব টেক্সট। তো এইগুলো সুবিধা বুঝে করা যায় যদি কোথাও দরকার হয়। তো কখনো কখনো আমরা ফিল্ড সিচুয়েশনকে কন্ট্রোল করি, কখনো কখনো করি না। কোথায় কতটুকু কন্ট্রোল করা দরকার, কতটুকু কন্ট্রোল করা উচিত, আদৌ উচিত কি না, এইগুলো ফিল্ডে আপনাকে বলে দেবে। আচ্ছা, আমি একটু ছবি দেখাই। কেবল শুষ্ক আলোচনা বদলে দুটো একটা ফিল্ড ওয়ার্কের একটু ছবি দেখাই। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এই অনুষ্ঠানে আমি নিশ্চয়ই পার্টিসিপেন্ট অবজারভার হিসেবে ঢুকে যাইনি, কারণ যে ক্ষেত্রটা সেখানে আছে সেখানে আমার জন্য একটা রেস্ট্রিক্টেড ক্ষেত্র। যদি বা কোনো কারণে তারা অ্যালাউ করে, তাহলে হাত পা মুচকে বাড়ি আসার চান্স প্রবল। নাচটা জানতে হবে। ফলে নাচের অনুষ্ঠানে যে নাচ জানে সে যত স্বচ্ছন্দে ঢুকে যেতে পারে, পার্টিসিপেশনের সুযোগ আছেই বলেই ঢুকে পড়াটা সবসময় উচিত হয় না আর কি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা শান্তিনিকেতনে তোলা একটা, এটা ঠিক ফিল্ড ওয়ার্ক করার জন্য আমরা যাইনি, একটা কারণে ওখান থেকে আমরা পাস করছিলাম, অনুষ্ঠানটা হচ্ছিল বলে আমরা ছবিটা তুলেছি। এই বেশ জম্পেশ নাচ হচ্ছে, এখানে নিশ্চয়ই কারো ঢুকে পড়া উচিত নয়। দূর থেকে অবজার্ভ করাই ভালো। ছবি টবি আচ্ছা, মণিপুরের গোবিন্দজি মন্দির বিখ্যাত মন্দির। মণিপুরের রাজারা তৈরি করেছিলেন। সেই মন্দিরে আপনারা দেখছেন যে ওখানকার যারা কীর্তনিয়া, এই কীর্তনিয়ারা একটা বিশেষ অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করছে। আমাদের একটু জানতে হয় যে কোথায় কালচারাল রেস্ট্রিকশন আছে। কেউ নাচ গান জানলেই এই অনুষ্ঠানে ঢুকে পড়তে নেই, তার কারণ তাদের একটা পোশাক বিধি আছে। তারা একটা জায়গাকে বিশেষ করে চিহ্নিত করে ফেলে, হ্যাঁ, জল সিঞ্চন করে তারা একটা বিশেষ যে পথ দিয়ে তারা যায়, এই টিমটা যায়। এইসব কালচারাল রেস্ট্রিকশনগুলো আছে, এগুলো মাথায় রেখে একটু
এই মানুষ বয়স 100, বয়স 100, এখনো পর্যন্ত জগন্নাথের রথের সামনে এই ভদ্রলোক তিনি মৃদঙ্গ বাজানোর জন্য আসেন। সঙ্গী সাথীহীন একটা মানুষ 100 বছরের কেবা সঙ্গী হবে, এখনো পর্যন্ত তিনি আসেন। তো এই যে মানুষটা কেন আসে, কি তাকে টেনে নিয়ে আসে? গোবিন্দজির মন্দির ইন্টারনেটে প্রচুর ডাটা আছে, রথ কবে হয়েছে তার সাল তারিখ আছে, কিন্তু এই মানুষটার যে ইনভলভমেন্ট এইটার সঙ্গে একটা গোটা জীবন জুড়ে, এই তথ্য একমাত্র ওর সঙ্গে কথা বলেই পাওয়া যাবে। আর এই মানুষগুলোর সঙ্গে ফিল্ডেই দেখা হবে, আর কোথাও না। ইন্টারভিউ ভার্বাল মেথডও বলা হয়ে থাকে, ভার্বাল মেথডও বলা হয়ে থাকে। ইন্টারভিউকে আমরা সাধারণত স্ট্রাকচার্ড এবং নন স্ট্রাকচার্ড ইন্টারভিউ হয়ে থাকে। স্ট্রাকচার্ড ইন্টারভিউয়ের ক্ষেত্রে কিছু প্রশ্নমালা থাকে, কিছু বাঁধা প্রশ্ন নিয়ে আমরা মানুষজনের কাছে হাজির হই। কিন্তু নন স্ট্রাকচার্ড ইন্টারভিউ, একজন মানুষকে একটা বিষয় নিয়ে বলা হলো, এবার তিনি যেরকম যেরকম বলছেন সেটা শুনে আমার যেগুলো জানার, সেই প্রশ্নগুলো আগে থেকে কোনোটাই ঠিক থাকে না। যেমন আমি মণিপুরের কালচারাল ইতিহাস সংগ্রহ করতে গেছি, যে কটা বই আছে সমস্ত কটা বই, তার মোটামুটি মূল মেসেজগুলো কি সেগুলো ঘাঁটাঘাঁটি করার পরে গিয়েছি। কিন্তু আমার ওদের সামনে গিয়ে দাঁড়িয়ে মনে হলো যে মানুষগুলো বই লেখেন না কিন্তু ইতিহাসকে সঙ্গে করে নিয়ে চলেন, একটা পরিবার 200 বছর ধরে একটা আরাধনা করে চলেছে, তারা নিজেরা নিজেদের ইতিহাস সম্পর্কে কি বলছে, বইটা আমার কাছে সেকেন্ডারি, তাদেরকে বলতে দেওয়া। তখন দেখা যায় যে তাদের নিজেদের একটা গোটা পরিবারের ইতিহাস তারা বলছে, যে ইতিহাসটা বলতে গিয়ে তারা প্রকারান্তরে প্রায় মৈতৈ জাতির ইতিহাসটার অনেকগুলি সূত্র তারা আমাদের কাছে রেখে যাচ্ছে। এরকম 10টা মানুষের ইন্টারভিউ একটা জায়গায় জড়ো করলে দেখা যাবে যে সবাই মিলে একটা গোটা মৈতৈ জাতীয় জীবনের ইতিহাসের একটা পথরেখা যেন তৈরি করে দেয়। তো এই সমস্ত ক্ষেত্রে আমি স্ট্রাকচার্ড ইন্টারভিউ আগের থেকে কি জিজ্ঞেস করবো আমার তো জানাই নেই। তাদের সংস্কৃতিতে কি আছে সেটা তো 4টে বই পড়ে আমার পক্ষে জানা সম্ভব নয়, সেটা তারাই বলতে পারে। ফলে তাদের, আমরা একটা শব্দ ব্যবহার করি আনটোল্ড হিস্ট্রি, কিন্তু ওখানে গিয়ে আমি দেখলাম একটু রিভার্স মেথডোলজি আমি অ্যাপ্লাই করেছি। আমি দুটো একটা ওই হাল আমলের কাজের বলি, সেটা হচ্ছে টোল্ড হিস্ট্রি। যে ইতিহাসটা লেখা হয়েছে সেটা তো হয়েইছে, কিন্তু যে ইতিহাসটা বলা হচ্ছে সেই ইতিহাসটাকে তুলে আনা। তো এক্ষেত্রে নন স্ট্রাকচার্ড ইন্টারভিউ সব থেকে ভালো। বহু ক্ষেত্রে আমরা কোনো একটা বিষয় জানতে গেলে ফোকাসড ইন্টারভিউ করি, কারণ বেশিরভাগ ক্ষেত্রে বয়স্ক মানুষ তো, আর বয়স্ক মানুষদের সুবিধে রয়েছে, তারা প্রচুর জানেন, প্রচুর কথা বলেন। আর বয়স্ক মানুষদের সাক্ষাৎকার নিতে যাওয়ার একটা প্রধান অসুবিধে, টেকনিক্যাল অসুবিধে, তারা ঠিক ফোকাস করে কোনো জিনিসে কিছু বলেন না। তারা মোটামুটি আমার এই জগন্নাথ মন্দির আমার দাদুর বাবা সেই নবদ্বীপ থেকে পায়ে হেঁটে এসেছিল, মানে সে পুরো নবদ্বীপ থেকে সিলেট হয়ে এই আসার ইতিহাসের পরে সে বলবে তারপর যখন বোম পড়েছিল জাপানিরা যখন বোম ফেলেছিল ওই কাছাকাছি সময় মন্দিরের প্রতিষ্ঠা। মানে আমাকে একদম অপেক্ষা করতে হবে আমার প্রশ্নটার উত্তর কখন আসবে। তো এই ক্ষেত্রে কখনো কখনো একটা ফোকাস, একটা গোটাটা শুনে নিয়ে আবার ফোকাস করা যে এই জায়গাটা বলুন, এবং এর জন্য কখনো কখনো রিপিটেটিভ ইন্টারভিউ নিতে হয়, একই মানুষের কাছে বারবার যেতে হয়। এর সুবিধেও আছে, অসুবিধেও আছে।
সুবিধে হচ্ছে এই যে যদি ঠিকঠাক বলে, একই বিষয় বলে থাকে, তাহলে রিপিটেটিভ ইন্টারভিউ অনেক সময় যে সমস্ত গ্যাপগুলো আছে সেই তথ্যগুলো আমরা তুলে নিতে পারি। প্রথমবারে বললো না, দ্বিতীয়বারে বললো, তৃতীয়বারে বললেন। আর আমরা বিপদে পড়ি ওই তখন যখন দেখি প্রথমবারে তিনি যা বললেন দ্বিতীয়বারে আর ঠিক সেই কথাগুলো সেইভাবে বলছেন না, দুবার দুরকম সাল বললো, দুবার দুরকম নাম বললো, তখন খুব মুশকিল হয়ে যায়। দেখ, এর সুবিধে অসুবিধের দিকগুলো অন্য কথা। তো ভার্বাল মেথডের ক্ষেত্রে আমরা মোটামুটি, আর এই ক্ষেত্রে একটা জিনিস বলি, যারা এই বিষয় নিয়ে ইন্টারভিউ নিয়ে কাজ করেন তারা জানেন যে প্রত্যেকটা ক্ষেত্রেই যিনি ইন্টারভিউ দিচ্ছেন তার নাম, বয়স ইত্যাদি সমস্ত টেকনিক্যাল নোট আমরা একটু জোগাড় করে নিই। অর্থাৎ তিনি কত বয়স, তিনি মোটামুটি কী করতেন তার সম্পর্কে একটু পরিচয়, টেকনিক্যাল নোট হিসেবে এগুলো আমরা নিই। আচ্ছা, ইন্টারভিউয়ের সূত্রেই দুটো পরিভাষা আপনাদেরকে একটু বলে দিই। একটা হচ্ছে ইন্টারভিউ শিডিউল, একটা হচ্ছে কোয়েশ্চেনিয়ার। আমার কি কি প্রশ্ন হবে এটা যদি আমি জানি, বা নির্দিষ্ট কতগুলো প্রশ্নের উত্তর পেলেই যদি আমার কাজ হয়ে যায়, তাহলে একটা প্রশ্নমালা তৈরি করা হয় এবং সেই প্রশ্নমালাটা গিয়ে যে কোনো একজনের কাছে রাখা হয় যে এইটা, এবার তিনি সেই অনুসারে উত্তর দেন, তাকে আলাদা করে প্রশ্ন করা হয়। ইন্টারভিউ মেথডের ক্ষেত্রে যিনি ইন্টারভিউ নিচ্ছেন তাকে সরাসরি, যিনি ইন্টারভিউ দিচ্ছেন তাকে সামনাসামনি থাকতে হয়, কিন্তু প্রশ্নমালা হলে সেটা নাও হতে পারে। কারণ একটা প্রশ্ন তৈরি করা হলো, প্রশ্ন আমরা তো বসে ল্যাবে তৈরি করি। আমার কলেজে একটা ডিজিটাল আর্কাইভ আছে ইউজিসির প্রজেক্টের থেকে, সেখানে আমরা প্রশ্ন তৈরি করি, প্রিন্ট আউট করি, কাছে থাকে, XYZ যে কাউকে একটা বললাম এই প্রশ্নগুলোর উত্তর আমাকে এনে দাও। ফলে সেক্ষেত্রে কোয়েশ্চেনিয়ার যিনি করছেন আর কি, এটা কোয়েশ্চেনকে তিনি কোয়েশ্চেন ধরে চলছেন, কোনো ব্যক্তি মানুষের উত্তর তিনি আলাদা করে দিচ্ছেন না। ফলে আমি যদি কোয়েশ্চেনিয়ার মেথড অ্যাপ্লাই করি, আমি একটা কোয়েশ্চেনিয়ার তৈরি করে দুজনকে বললাম ওই দিকে গিয়ে দুজন মানুষের রেসপন্স আমাকে এনে দাও, সেক্ষেত্রে আমার না গেলেও চলে। কিন্তু আমি যদি ইন্টারভিউ নিই, আমাকে ওই মানুষটার কাছেই যেতে হবে। তো এইকে একটু তাত্ত্বিকভাবে একটু সূক্ষ্ম পার্থক্য থাকে। এই যে বয়স্ক মানুষ, একদম ইন্টারভিউ, নন স্ট্রাকচার্ড ইন্টারভিউ, কোনো রকম আলাদা করে কোনো কোয়েশ্চেনিয়ার আমি দেখেছি যে কোয়েশ্চেনিয়ারের একটা অসুবিধে আছে, কাগজপত্র বের করলেই না লোকজন কীরকম যেন একটু ঘাবড়ে যায়, একজন কীরকম যেন একটু সিকি হয়ে যায়। কিছু একটা আপনি বলছেন যে আচ্ছা ঠিক আছে আপনার কথা, আপনি যখনই খাতা বার করে লিখতে যাবেন না, ওরে বাবা এ আবার কী ব্যাপার, এ কি সরকারি কাগজ নাকি? তখন আরও কিছু লোক যে কী ব্যাপার দাদা, না এই মন্দিরের তত্ত্ব, কেন এই মন্দির সারানোর টাকা দেবেন বোধহয়, সরকার দিচ্ছে বোধহয়, আপনি কি সেন্ট্রাল গভর্নমেন্টের লোক, ইত্যাদি ইত্যাদি। মানে আমি দেখেছি মূল ফোকাসটা ডাইভার্টেড হয়ে যায়। তো এই জন্য মানে না জানিয়ে রেকর্ডিং করা একটা ভালো পদ্ধতি। আপনি বললেন, কাছে জিনিসপত্র থাকলো, তাকে এমনি বলে রাখতে হবে যে আপনার সঙ্গে একটু কথাবার্তা বলবো, একটু কথাবার্তার ভিত্তিতে একটা কিছু লিখবো, হ্যাঁ, তো আপনি যদি বলেন, তো অনেকে রাজি হয়, অনেকে রাজি হয় না, যাই হোক। হ্যাঁ, তো এই মানুষগুলোর কাছে বসে গিয়ে তাদের কাছে আগে ছিল ওই পুরোনো দিনের রেকর্ডার ছিল, এটা বহুদিন আগেকার ছবি, এটা উত্তর বাংলার ভাওয়াইয়া গানের উপরে কাজ করার সময়কার। আচ্ছা, তো এইখানে তো আগেই আমি বলেছি যে ইন্টারভিউ এবং কোয়েশ্চেনিয়ারের পার্থক্য কী। আচ্ছা, কোয়েশ্চেনিয়ারের দুটো ফর্ম থাকে। কোথাও কোয়েশ্চেনিয়ার থাকে যেটা একটা মানুষ তার মতো করে উত্তর দিতে পারে, কিন্তু কোথাও কোথাও চয়েস থাকে, কোথাও চয়েস থেকে থাকে, হ্যাঁ বা না, হ্যাঁ না, জানা নেই, শুনিনি, এই ধরনের, মানে আলাদা করে কিছু বলার নেই। যে অপশানগুলো থাকে সেখান থেকেই আমাকে একজন রেসপন্ডেন্ট তিনি তার মধ্যে থেকে একটাকে চয়েস করবেন, বা ইদানিংকালে কোথাও স্কেল বেসড থাকে আর কি।
1 থেকে 10-এর মধ্যে আপনি এইটাকে কত নম্বরে রাখবেন, এরকম আর কি। তো এটা যারা পরিসংখ্যান নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে। আচ্ছা, আমি কাজের অভিজ্ঞতার ভিতর দিয়ে আমি দেখেছি যে কোয়েশ্চেনিয়ার স্ট্রাকচার বা নন স্ট্রাকচার সব রকম ইন্টারভিউ আমরা করি যে কারণে, সেই কারণটা হচ্ছে আমার কিছু সুনির্দিষ্ট তথ্য দরকার হয়। মানে ইনফরমেশনগুলো কি লাগবে 2-3টে ফিল করার পরে কিন্তু আমার কাছে পরিষ্কার হয়ে যায়। তা আমি যার জন্য পরবর্তীকালে একটা অল্টারনেটিভ ব্যবস্থা করেছি, মানে আমার কাজের ক্ষেত্রে করেছিলাম, সেটা হচ্ছে স্ট্রাকচার্ড ইনফরমেশন ফরম্যাট। এর মধ্যে কোনো কোয়েশ্চেনিয়ার আলাদা করে আমরা রাখি না, শুধু কতগুলো ইনফরমেশনের স্লট রাখি এবং সেগুলো ওখানে বিধিবদ্ধ হোক অবিধিবদ্ধভাবে হোক ওখান থেকে আমরা তথ্যগুলো আমরা করে নিই। তাতে করে দেখা গেছে যে অনেক দ্রুত কাজটা হয়। কেস স্টাডি একটি খুব জরুরি একটি কাজের পদ্ধতি। জেনারেল মেথডগুলোর মধ্যে একটা ঘটনা অনুধ্যান এরকম একটা বাংলা করা হয়েছে, করেছেন বাংলাদেশের যারা সোশ্যাল সায়েন্সের গবেষক, তারা কেস স্টাডি বাংলা ঘটনা অনুধ্যান করেছেন। কোনো একটা একক ঘটনার খুব নিবিড় নিরীক্ষণ। কেস স্টাডি সবসময় খুব সীমায়িত পরিসরে করা হয়। কোনো ব্যক্তির হতে পারে, কোনো পারিবারিক প্রাতিষ্ঠানিক স্থানের হতে পারে, মাইক্রো লেভেল স্টাডি সাধারণত। আমি কেস স্টাডির একটা ফাইল আপনাদের দেখাবো, আমার কেস স্টাডি করে তার আউটপুট কি এসেছে, কিভাবে এসেছে। যেমন আমি একটা ইন্টারেস্টিং বলি আপনাদেরকে, এই যে বাংলা সাহিত্যে দেখবেন মধ্যযুগের কাব্যে অনেকগুলো সব রাগের নাম রয়েছে। ওড়িয়া সাহিত্য নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে আমি একসময় দেখলাম রসপল্লল কাব্য দীনকৃষ্ণ লিখেছিলেন উড়িষ্যার, তার রাগের নামের সঙ্গে সঙ্গে ওই চর্যাপদের মধ্যযুগের অন্যান্য সাহিত্যের রাগের সব নামগুলো মিলছে। তো এইটা হতেই আমার মাথায় স্ট্রাইক করলো যে বাংলা এবং অসমে সাহিত্যে যে রাগগুলোর নাম লেখা থাকতো শুধু, সেগুলো কি কি। এইটা করতে গিয়ে বাংলা এবং উড়িষ্যার মধ্যযুগের সাহিত্যের কি কি রাগ ছিল, কি কি রাগ উল্লেখিত ছিল, সেইগুলো একটা কম্পারেটিভ কাজ করা হলো। করে দেখা গেল এইটা যে মোটামুটিভাবে বাংলা এবং উড়িষ্যা তার মানে একই রাগ রূপের অন্তর্গত ছিল, একই রাগ রূপ। অর্থাৎ সেই চর্যাপদ থেকে শুরু করে চর্যাপদ, ওড়িয়ারাও ওড়িয়া সাহিত্যের আদি নিদর্শন হিসেবে চর্যাপদকেই বলে, আমরাও বাংলা সাহিত্যে ওড়িয়া সাহিত্য বাংলার আদি নিদর্শন হিসেবে আমরাও বলি। চর্যাপদের উপরে দাবি এককভাবে বাঙালির নেই, সেটা পরের কথা। কিন্তু রাগ রূপগুলোকে যদি আমরা দেখি, তাহলে এই যে অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, কামরূপ, এই যে একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছিল, তাহলে দেখা যাবে যে আমাদের মিউজিক্যাল ট্র্যাডিশন কিন্তু একরকম ছিল। এইটুকুই অবজারভেশন। তো এইটা আমি করেছিলাম একটা কেস স্টাডি হিসেবে। এটার উপরে যে খুব বিস্তারিতভাবে কিছু আলাদা করে করার সম্ভব হয়েছে তা না। আচ্ছা, এবারে একটু আসুন আমরা কি ধরনের ডকুমেন্ট আমরা, যেগুলো আমাদের কাছে কনভেনশনাল নয় আর কি ধরনের ডকুমেন্ট আমরা একটু সংগ্রহ করে নিয়ে আসি তার এটা একটা বিজ্ঞপ্তি। শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ প্রতিষ্ঠার সময়কালের একটা বিজ্ঞপ্তি। এর মধ্যে
অনেক টেকনিক্যাল তথ্য আছে। একেবারে শতচ্ছিন্ন একটা ওড়িয়া ছোট চুটি বই, ওপরে লেখা রয়েছে লক্ষ্মী নারায়ণ কলি। আজকে আর এই বই পাওয়া যায় না, কিন্তু ওই পুরনো মন্দিরের 80 বছরের বৃদ্ধার কাছে ছিল, হয়তো 60 বছর আগে। এটা বাজারের যেগুলো হেটো বই বলি সেই রকম একটা কোনো পাবলিশারের কাছ থেকে, কিন্তু খুব জরুরি ডকুমেন্ট, আমরা বই আনতে পারিনি, পুরোটাই ডিজিটাল, মানে ক্যামেরায় ছবি করে পুরোটাই নিয়ে এসেছি। নিউজ পেপার কাটিং, বহু লোকের কাছে নিউজ পেপার কাটিং টাটিং থেকে থাকে, সেই লোকের সঙ্গে, আর ফিল্ডে গেলে দেখবেন এসব লোকের সঙ্গে দেখা হয়েই যাবে। এটা বিজয় সরকারের উপরে একটা কাজ করেছিলাম, এক ভদ্রলোকের কাছে বিজয় সরকারের উপরে বহু নিউজ পেপারের কাটিং রয়েছে, বহু ইতিহাস তার ভিতর থেকে বেরিয়ে এলো। এটা ওই রকমই একটা ত্রিপুরার ছবি। ত্রিপুরার উদয়পুরে একটি স্লেট পাথরের মন্দির আছে, বলা হয় সেটা নাকি জগন্নাথের আদি মন্দির ছিল। তো এই মন্দিরটা এই অবস্থায়, তো মন্দিরটা প্রাণ হাতে করে যতখানি দূরত্ব থেকে অবজার্ভ করা উচিত, বর্ষাকাল সাপ খোপ বিছে হেন তেন, এই মন্দিরটা স্লেট পাথরের মন্দির বলে পরিচিত। এর আর্কিটেকচারে একটু ইসলামিক আর্কিটেকচারের ইনফ্লুয়েন্স আছে, তার আর্কিটেকচারের দিক অন্যরকম আছে, আমি সেটা বলছি না, কিন্তু এটা বলা হয় যে এটা জগন্নাথের একটা আদি মন্দির, এটা চলে আসছে, মানে এটার কোনো প্রমাণ কিন্তু নেই। আমি একটু প্রমাণের আশায় গিয়েছিলাম। কিছু কিছু ক্ষেত্রে আমরা হাতে লেখা ম্যানুস্ক্রিপ্ট নিয়ে আসি, মানে বহু লোকজন নিজেদের মতো করে একটা কৃষ্ণলীলার তত্ত্ব লিখে রেখেছেন, কোথাও কোনোদিন ছাপেননি, নিজের মনে হয়েছে লিখে রেখেছেন, আনপাবলিশড, তার ভিশন সেখানে থাকে। তো ইদানিংকালে কোনো জিনিস সংগ্রহ করে নিয়ে আসা খুব মুশকিল, লোকে কোনো কিছু হাতছাড়া করতে চায় না, আর দরকারও নেই। কারণ আমি ফিল্ডে গিয়ে দেখেছি, আমি যদি লোকে যা কিছু দিতে চায় সব যদি নিয়ে আসি, তাহলে আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। ডিজিটাল ডকুমেন্ট সব থেকে কম জায়গা লাগে, ভালো। এই সমস্ত পুঁথি সব থেকে জরুরি, যেটা সব থেকে আকর্ষণীয় বিষয়, পুঁথি, প্রচুর প্রচুর পুঁথি। এবং পুঁথি তো আপনারা জানেন যে পুঁথি বহু ক্ষেত্রে সেখানে পুজো করা হয়। পুঁথিকে অল্টার থেকে নামানোটাই একটা ধর্মের বাইরের কাজ, মানে সে পুরোহিত হাতে করে এনে তাকে অনেক কিছু করে বুঝিয়ে টুঝিয়ে পুঁথিকে নামিয়ে আমরা যতটুকু সম্ভব, যেখানে যতটুকু সম্ভব, যতগুলো পাতা সম্ভব তার ডিজিটাল ডকুমেন্টেশন করি। এই যে ফিল্ডের কাজ, ফিল্ড ওয়ার্ক থেকে আসার পরে এই পুঁথি, তো এবার এই পুঁথিতে কী লেখা রয়েছে, তার কন্টেন্ট, তার বক্তৃতা, এটা তো আমি একা করে ফেলতে পারবো না। যিনি পুঁথি বিশারদ, তার সঙ্গে আমাকে কোলাবোরেট করতে হবে। মানে এখানেই কিন্তু ইন্টারডিসিপ্লিনারি কাজ করার একটা জায়গা আর কি। তো যাই হোক, পুঁথি একটা বড় আমাদের কাছে দলিল দস্তাবেজ, খুব লিগ্যাল ডকুমেন্ট আমাদের খুব কাজে লাগে। এবং এই লিগ্যাল ডকুমেন্ট জোগাড় করাটা বেশ মাঝে মাঝে বেশ চ্যালেঞ্জিং কাজ হয় আর কি। আমি একটা অভিজ্ঞতার কথা একটু শেয়ার করি, বলবো? আমি একবার পশ্চিম মেদিনীপুরে একটা মন্দিরে গিয়ে জগন্নাথের সম্পর্কিত খবরাখবর নিলাম। নেওয়ার পরে মন্দিরটা কত দিনের, বললো 500 বছর 800 বছর, এরকম একটা অসম্ভব একটা তারিখ বলছে আর কি। কারণ আপনাদের কোনো কাগজপত্র কিছু আছে? বলে হ্যাঁ, আমাদের দলিল দস্তাবেজ সব আছে, আমাদের সব কাগজপত্র লেখা আছে। তাহলে আপনাদের দলিলটা কি একটু আমি দেখতে পারি? বলে হ্যাঁ, দেখতে পারি।
বলে সে বাড়ির ভিতরে গিয়ে তার ভাই না কাকা কাকে বললো দলিলটা একটু দাও। বললো তো কেন দলিল কী হবে? বললো না জগন্নাথের কাজের জন্য এক ভক্ত এসেছে। বললো ভক্ত মানুষ দলিল কি করবে? তারপরে সেই ভদ্রলোক দলিলটা হাতে করে নিয়ে এলেন, নিয়ে এসে আমাকে এবার প্রশ্ন করছেন, আচ্ছা আপনি কি ঠিক করতে চাইছেন বলুন তো? আপনার কি জগন্নাথটা কাজ নাকি আপনি জমির কারবার টারবার করেন? আপনি এইসব দলিল দস্তাবেজ, হ্যাঁ আপনাকে তো মোটামুটি একটা ভক্ত মানুষের মতো দেখতে বলে আমরা বাড়িতে একটু জায়গা দিয়েছি, আপনি এসে দলিল দস্তাবেজ চাইছেন, কি ব্যাপার? তাহলে আপনার যদি মনে হয় আপনি দেবেন, না হলে দেবেন না বলে তাকে বুঝিয়ে টুঝিয়ে সমস্ত কথা টথা বলে তার কাছ থেকে কিন্তু শেষ পর্যন্ত আমরা বললাম দলিল নেব না, দলিলের ছবিটা নেব। তো যাই হোক, অনেক রকম ডকুমেন্ট আছে যেগুলো একটু পাওয়া একটু কষ্টকর মাঝে মাঝে হয়ে ওঠে, বিশেষ করে দলিল দস্তাবেজ ঘটিত ব্যাপারে। আচ্ছা, এই বিভিন্ন জায়গায় মন্দিরে ফলকে নানান রকম ইতিহাস ইদানিংকালে লেখা হয়ে থাকছে, এটা খানিকটা সুবিধা হয়, বিশেষ করে কালচারাল হিস্ট্রি যারা করে তাদের ক্ষেত্রে। এগুলো আমরা যেখানে লেখা থাকে না সেখানে বিভিন্ন ধরনের ফলক যেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো টেক্সটগুলো একটা জায়গায় করে ক্রোনোলজি করে করার চেষ্টা করি। ফটোগ্রাফি ভিডিও আজকের তো একটা মানে অপর্থ বিষয়। এতদিন পর্যন্ত ধ্যান ধারণা ছিল যে স্টিল ছবির একটা ধারণা আমাদের মধ্যে ছিল, যে বইয়ের মধ্যে একটা স্টিল ছবি আমরা দিতে পারবো বা দেওয়া যেতে পারে। কিন্তু ইদানিংকালে আমরা দেখছি যে ভিডিও, বিশেষ করে এখন এই মোবাইল ক্যামেরা বা ছোটো ক্যামেরা এসে গিয়ে, ডিজিটাল ক্যামেরা এসে গিয়ে ফটোগ্রাফিকে প্রত্যেকটা মানুষের আয়ত্তের মধ্যে এনে দিয়েছে। এটা কিন্তু টেকনোলজিকে থ্যাঙ্কস জানাতে হবে। যতক্ষণ পর্যন্ত ক্যামেরা আলাদা ছিল ততক্ষণ পর্যন্ত সবাই ফটোগ্রাফার হয়নি, কিন্তু আজকে যাদের হাতে মোবাইল আছে সবাই কোনো না কোনোভাবে ফটোগ্রাফার। এটা কিন্তু একটা টেকনোলজির সুবিধার দিক, ফলে ভিডিও ক্যামেরা এখন এনে দিয়েছে। তবে আমি কাজের ক্ষেত্রে বলবো যে প্রফেশনাল কাজের ক্ষেত্রে ক্যামেরার কাজ ক্যামেরাই করে। এই মোবাইল দিয়ে ছবি তুলে এনে পরবর্তীকালে মাথা চাপড়াতে হয়, ছবির রেজলিউশন ঠিকঠাক থাকে না, অনেক রকম অসুবিধা হয়। তো যাই হোক, সেটা কথা না। তো ফটো ডকুমেন্টেশন এবং ভিজুয়াল ডকুমেন্টেশন, বিশেষ করে কালচারাল বিষয়, স্টিল অবজেক্টের স্থির ছবি হলে ঠিক আছে, একটা মূর্তি, একটা মন্দির, কিন্তু যদি একটা রথযাত্রার ছবি, সেটা স্টিল ছবিতে ঠিক বোঝানো যাবে না। মানে যেগুলো লিভিং সেগুলোর ভিডিওটাই খুব মানে রেকমেন্ডেড আর কি। তা আমি ছবি সম্পর্কে দুটো একটা জিনিস খুব একটু বলি, যে ছবি তো আমরা সবাই তুলি, কিন্তু ছবি তুললে হবে না, ফটো ডকুমেন্ট। ইট শুড বি ফটো ডকুমেন্ট। রাস্তায় যেতে যেতে যা কিছু একটা দেখলাম, ভাট করে তুলে নিলাম, ছবি হলো, ডকুমেন্ট হলো না। কিন্তু একটা ডকুমেন্ট করতে গেলে তার সঙ্গে টেকনিক্যাল নোট আমাদের দরকার, সাপোর্টিং নোট দরকার। সেটা গবেষকের ছবি, মানে সাধারণ মানুষের ছবি আর গবেষণার কাজের জন্য ছবির তফাৎ আছে। স্পেসিফিক নোট যদি না থাকে সেটাকে ডকুমেন্ট করা যাবে না। আচ্ছা, ছবিটা কি দেখা যাচ্ছে খুব ভালো করে? এইটা একটা খুব নিষ্পাপ পাথর, একদম ইনোসেন্ট স্টোন। কি আছে ছবিটার মধ্যে? একটা লম্বা পিলার, তার মধ্যে দেখুন দুটো এরকম একটা একটা ওই কনভেক্সের মতো করা রয়েছে। এর ইতিহাস শুনলে হাত পা ঠান্ডা হয়ে যায়। মণিপুর রাজপ্রাসাদে এই পাথরটি রয়েছে, যে জায়গাটাতে মানুষের শিরচ্ছেদ করা হতো, এটা সেখানকার পাথর। এই পাথরটাতে ওই যে পাথরে শান দেওয়া হতো, সেই শানের চিহ্ন। এমনি পাথর, এমনি ছবি, কিন্তু এই যে টিকাগুলো সংযোজন করা হলো, এতে করে কিন্তু এই টিকাগুলো যদি থাকে তখন এটা একটা ডকুমেন্ট হবে। খুব নিষ্পাপ পাথর।
এখান থেকে যখন আমি সমস্ত শুনে টুনে এরকম একটা বুঝে টুঝে ফিরে আসছি, একবার হাত দিয়ে দেখলাম মাথাটা ঠিক আছে কিনা। ছবি সবাই তোলে, ছবি আমিও তুলেছি। কিসের ছবি? কোনো উত্তর যদি না থাকে ডকুমেন্ট নয়। সূর্য পূজা, সান ওয়ার্শিপ। সূর্যের প্রথম রশ্মি, ওই তামার পাত্রে জল ধরা হয়, সামান্য একটু হলুদ টলুদ বোধহয় থাকে। সূর্য পূজা একটা ফল। আচ্ছা, ফটো সম্পর্কে আমি বিস্তারিত আপনাদের এখানে আমি আলাদা করে বলবো না। একটু ফ্রেম, অ্যাঙ্গেল এবং লাইট, এই তিনটের ব্যাপারে একটু খেয়াল রাখলে ছবির কোয়ালিটি ভালো হয়। এই যে অবজেক্ট, এইখানে ক্যামেরার অবস্থান, এই ছবিকে বলা হয় সাইড অ্যাঙ্গেল শট। আমি দাঁড়িয়ে আছি, এই পাশ থেকে কেউ যদি ছবি তোলে সাইড অ্যাঙ্গেল শট। এরকম অনেকগুলো আছে, আমি এইগুলো এখানে আর এইটা উল্টে গেছে, এটা কি কারণে উল্টে গেছে পিডিএফ করার সময়, এইটা ওপর দিকে যাবে। টপ অ্যাঙ্গেল শট, বটম অ্যাঙ্গেল শট। বিশেষ করে পারফরমারদের ছবি একটু আমাদের খুব দরকার। যে সমস্ত রেয়ার পারফরমাররা টিকে আছেন, কেন্দ্রা, সাঁওতালদের মধ্যে ব্যবহৃত একটা যন্ত্র, এর নাম কেন্দ্রা। কেন্দ্রা বাদক আজকে খুব কমে এসছে, পাওয়া যায় না। কেন্দ্রা সহ কেন্দ্রা বাদক। মণিপুরী নৃত্য, কিসের ছবি? আচ্ছা, আমি একটা শব্দ একটু বলি। ছবিকে আমরা ছবি হিসাবে দেখছি না। ছবিকে আমরা, এই যে ছবিটাকে আমরা যদি কালচার টেক্সট হিসেবে তুলে ধরি, তাহলে এই দিশাতে একটু আমি আলোচনা করি। এইটা বকাসুর বধের ছবি, শ্রীকৃষ্ণের বাল্যলীলা, বকাসুর বধ। এ হচ্ছে বক, অর্থাৎ ভাগবতের ন্যারেশন এক জিনিস, সেটাকে নাচের মধ্যে ট্রান্সলেট করা হয়েছে। অর্থাৎ এটা কেবলমাত্র একটা নাচ নয়, এর সঙ্গে ভাগবতম আছে, শ্রীকৃষ্ণের জীবন আছে, তার সঙ্গে বৈষ্ণবতা আছে। অর্থাৎ বৈষ্ণব ভাবনা পারফর্মড। বকাসুর বধ। মণিপুরী রাধাকৃষ্ণ, একটু প্রত্যেকটা সংস্কৃতির একটু নিজস্ব বিশিষ্টতা থাকে। এই যে মাথার মুকুটটা বিশেষ করে লক্ষ্য করার মতো, ওপরের এই যে ময়ূর পুচ্ছ দিয়ে এইটা করা, আর এক রাধাকৃষ্ণ পটলই, এই যে ড্রামের মতো দেখতে পটলই। কেন এরকম একটা পোশাকের কনসেপ্ট হলো, এর আবার লম্বা উত্তর। সেটাও তার কালচারকে জানতে সাহায্য করে। মুখে ভেল রয়েছে, এর প্রত্যেকটারই ব্যাখ্যা রয়েছে ওনাদের মতো করে। রাধার বিরহ,
আর একজন শিল্পী। এইসব নানান রকম পথ চলতে দুটো শাঁখ একসঙ্গে বাজায়। দুটো শাঁখ একসঙ্গে বাজায়, দুটো শাঁখের দুরকম শব্দ, বেশ কঠিন কাজ। আমরা একটা শাঁখ বাজাতেই হিমশিম খেয়ে যায়। আর এই যে ওরই ছেলে, মানে ওরই ছেলে বললে কম বলা হবে, বলতে হবে বাপ কা বেটা। এই যে পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, ইন্ডক্ট্রিনেশন হচ্ছে, এই ছবি কিন্তু তারও একটা প্রমাণ যে নেক্সট জেনারেশন একজন উঠে আসছে। তো দেখিয়েছি আগে কিছু দোতরা বাজার। দোতরা বাজার নাম শুনলে সবার মধ্যে মনে হবে এইরকম নাম। এর নাম দেবাড়ু। দেবাড়ু কাজ করে পাথর ভাঙার, পাথর ভাঙে, রেল লাইনের জন্য পাথর ভাঙে। ওই শিলিগুড়ি চাংড়াবান্ধা যে রাস্তাটা হচ্ছে না, ওই লাইনে পাথর ভাঙে। আর ওই হাত দিয়েই দোতরা বাজায়। অপূর্ব। ফিল্ড ওয়ার্কের ভিতর দিয়ে কিছু মানুষকেও এক্সপ্লোর করা আমাদের দায়িত্ব। যারা সংস্কৃতিকে ধরে রাখেন, যারা বাঁচিয়ে রাখেন, এরকম কিছু মানুষকে তুলে আনা আমাদের দায়িত্ব। কেবলমাত্র কালচারাল আউটপুটটাই নয়, যারা সংস্কৃতির উপাদান বা সংস্কৃতিকে তৈরি করছেন, সংস্কৃতির নানান রকম বিষয়কে তৈরি করছেন, তারা কারা? এরকম কিছু প্রতিভাবান মানুষ আছে, ফিল্ড ওয়ার্ক তাদেরকেও এক্সপ্লোর করে আনে। আচ্ছা, খুব দ্রুত আমি দেখিয়ে যাব রামকৃষ্ণ মিশনের কতগুলো ফিল্ড ওয়ার্ক যে কোনো কারণে হোক একসঙ্গে আমরা করেছিলাম। আমাদের ছাত্ররা একটু ফিল্ড ওয়ার্কের একটা খুব ঝটিতি একটা স্ন্যাপশট আমরা দেখে নেব। গাড়িতে করে যাওয়া হচ্ছে, ছাত্ররা জিজ্ঞাসাবাদ করছে, বহু ছাত্র একজনকেই প্রশ্ন করছে, মানে উত্তরদাতা একজন। আর এইসব ছেলেপুলেরা যা প্রশ্ন করে জানে নেই তো, আর তারপরে কালঘাম ছুটে গেছে তারপরে। ওরে যাসনি রে, সাপ আছে, খোপ আছে, ঘোগ আছে, কে কার কথা শোনে? কোথায় কোন একটা মন্দির, সেই মন্দিরের কোন গহীন কোণে একটা শিবের মূর্তি ছুটলো। ঠিক আছে, এভাবেই মানুষ নতুন কিছুকে খুঁজে পায়। ফলে কিছু রুটিন ছবি, রাসমঞ্চ, এরা এর আর্কিটেকচারের নানান রকম ডাইমেনশন কি ইত্যাদি এরা পরবর্তীকালে তাদের রিপোর্টে বের করেছে। ডকুমেন্ট ছবি, আচ্ছা, পটুয়াদের মধ্যে একবার কাজ হয়েছিল। আমরা একটু মহারাজের শুভেচ্ছা আশীর্বাদ নিয়ে আমরা রওনা হই। যেমনই হোক দূরে যাত্রা, তো একটু পটুয়া গ্রাম যারা দেখনি, একটু পটুয়া গ্রাম একটু দেখে। অল্প কটা ছবি আমি দেখাবো। একটা দুর্গার ছবি। আচ্ছা, আমরা শেষ পর্বে চলে এসেছি।
এই শৃঙ্খলায় যে সবসময় মানতে হবে এমন না, তবে আমার কাজের ক্ষেত্রে আমি এরকম একটা অ্যাপ্রোচ ব্যবহার করে থাকি। ফিল্ড থেকে ডাটা নিলাম, প্রথমটা চেষ্টা করি ফিল্ডেই বসে কিছু লিখে ফেলতে, কারণ 15 দিন 20 দিনের ফিল্ড ওয়ার্ক, এবার ফিরে যখন এখানে এলাম তখন 15-20 দিন আগেকার ডাটা মনে রাখা খুব মুশকিল। হয়তো 70টা কেস স্টাডি করে ফিরেছি, প্রথম কেস স্টাডি কী ছিল মনে করা খুব মুশকিল। ফার্স্ট হ্যান্ড রিটিন রিপোর্ট হয়, তারপরে রিপোর্টটাকে প্রথম টাইপ করা হয়। আমার ওখানে টেকনিক্যাল বিষয়ে যারা খুব দক্ষ তারা আছেন, তারা এই রিপোর্টটাকে টাইপ করে এবং সেখানে ছবি, টেকনিক্যাল নোট, ডায়াগ্রাম, ম্যাপ, হেনো ম্যানো তেনো ইত্যাদিগুলোকে অ্যাড করা হয়। তারপরে একটা কারেক্টেড রিপোর্ট তৈরি করা হয়। এই পর্যন্ত মোটামুটি হলে মোটামুটি এমফিল পিএইচডির কাজ চলে। কিন্তু যেহেতু আমারটা ইউজিসি প্রজেক্ট, আমি যেটা করি সেটা হচ্ছে যারা আমার ফিল্ডে কাজ করেছেন তাদের কাছে 10টা 15টা 20টা রিপোর্ট আমি প্লেস করি একটা এক্সপার্ট কমিটির কাছে, যে দেখুন এই এই বিষয় এই পর্যন্ত কাজ করা হয়েছে। তারা সেগুলোকে দেখেন, দেখার পরে তারা একটা সাজেশান দেয়, রিভিউ করে সাজেশান দেয়, সেগুলোকে ইনকর্পোরেট করে ফাইনাল রিপোর্টটাকে তৈরি করা হয়। যেহেতু ইউজিসি প্রজেক্ট সুতরাং এর একটু, আর আমার কাজটা নিয়ে যেহেতু একটু অন্য ধরনের কাজ, সুতরাং সবসময় একটা এক্সপার্ট মণ্ডলীর একটু ছোঁয়া লাগিয়ে রাখা টেকনিক্যালি খুব জরুরি। আচ্ছা, আমি একটা রিপোর্ট একটু আপনাদের দেখাবো জাস্ট। তার আগে আমি এইটা একটু দেখিয়ে দিই। প্রথম পর্ব ডাটা কালেকশন, র ডাটা। এডিটিংয়ের প্রশ্নে চলে আসি। সেকেন্ড ফেজে হচ্ছে ডাটা প্রসেসিং করা হয়, ক্লাসিফিকেশন, ভেরিফিকেশন, অথেন্টিকেশন, যা যা করণীয় সব করে। করার পরে ডাটাটা প্রসেস করা হলো, প্রসেসড হলো, হ্যাঁ, তার মেজা মুড়ো কেটে বাদছাট দিয়ে একেবারে ফ্রেশ পরিবেশনযোগ্য করে তারপরে ডাটাকে অ্যানালিসিস করা হয়। রিপোর্ট যখন তৈরি হবে, বিশেষ করে ফিল্ড ওয়ার্ক বেসড যে কাজ হবে, তার রিপোর্ট যখন তৈরি হবে কতগুলো ব্যাপারে একটু সচেতন থাকতে পারলে একটু কাজের গুণগত মান বাড়ে। প্রথমত আমাদের কাজের এম অ্যান্ড অবজেক্টিভ স্ট্রাকচার কী ছিল, কি আমার লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল। আমি থিসিসে কি লিখবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার, আপনারা কে কী লিখবেন আপনাদের ব্যাপার, কিন্তু যেটাই লিখলেন তার লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক থাকলো কি না, যার বিষয় যাই হোক, সাবজেক্ট যাই হোক। আর সবসময় যদি এই প্রশ্নটা নিজেকে একটু করি যে আমি যে কাজটা করলাম এর এক্সক্লুসিভ ইনপুট কি, এমন কি আমি লিখলাম যেটা এই বিষয়ে আমার আগে যারা কাজ করেছে তারা এই বিষয়টা লেখেনি। এটা একটু ভাবনা চিন্তার মধ্যে রাখলে আমার মনে হয় কিছু এক্সক্লুসিভ ইনপুটের ব্যাপারে এটা চিন্তা ভাবনা করলে বেরিয়ে আসে, কারণ প্রত্যেকটা কাজেরই নিজস্ব একটা বিশেষতা আছে। আরেকটা জিনিস দেখলে ভালো হয়, ইন্ট্রোডাকশন, অবজেক্টিভ, কনক্লুশন। আমি কি করতে চেয়েছি বলে ভূমিকায় বলেছি, আমার অবজেক্টিভ কী কী ছিল, এবং আমি যেখানে এসে কনক্লুড করলাম এই সবের মধ্যে কোনো সঙ্গতি আছে কি না। এইটা বহু ক্ষেত্রে আমরা এই জায়গাতে এসে খেই হারিয়ে ফেলি। আমি যদি অবজেক্টিভ 10টা রেখে থাকি
তার মধ্যে 10টাই যে আমার কনক্লুশনে এসে ফুলফিল হবে এমনটা নাও হতে পারে, কিন্তু যদি না হয় কেন হলো না সেটাকে জাস্টিফাই করা যেমন দরকার, তেমনি আমার চিন্তার কাজের যে সঙ্গতি, এই সঙ্গতিটা পরিমাপ করার ক্ষেত্রে একটু দেখতে হবে যে ইন্ট্রোডাকশন, অবজেক্টিভ, কনক্লুশন এইটা ঠিকঠাক গেল কিনা, বা অবজেক্টিভ অনুসারে আমি ডাটা সংগ্রহ করলাম কিনা। আমি গেলাম জগন্নাথের খবর নিতে, কথার কথা বলছি, আমি গিয়ে কোনো একটা মন্দিরে গিয়ে দেখলাম হনুমান চল্লিশার অনেকগুলো পুঁথি আছে, আমি নিয়ে চলে এলাম। আমি বাড়িতে এসে যখন রিপোর্ট করতে দেখলাম, তখন আমি দেখলাম যে জগন্নাথ নেই, শুধু হনুমান আছে। তার মানে আমার এইম অ্যান্ড অবজেক্টিভ থেকে আমি সরে এসেছি। ফিল্ডে গেলে এমন অনেক কিছু পাওয়া যাবে, মনে হবে সবটা নিয়েই কাজ করি। যারা প্রথম আমরা ফিল করি, আমাদেরও হয়েছে, এখনও মনে হচ্ছে যে এত মূল্যবান জিনিস, এটাকে বাদ দিয়ে যাওয়া যায় নাকি। কিন্তু মনে রাখতে হবে যে পিএইচডির কাজ, এমফিলের কাজ বা যেমনই হোক একটা কাজ, ইটস এ টাইম বাউন্ড ওয়ার্ক অ্যান্ড টার্গেট বাউন্ড ওয়ার্ক। মানে টার্গেট থেকে ঠিক আছে, আমি একটা পেয়েছি, আমি একটা পুঁথি পেয়েছি, একটা সত্যনারায়ণের পুঁথি পেয়েছি, আমি 10টা ছবি পেয়েছি, কিন্তু আমার মূল কনসেন্ট্রেশনটা আমি রাখবো আমার মূল কাজের ক্ষেত্রে। বাকিগুলোকে আমি তুলে আনি, দরকার হলে সময় পেলে আমি কাজ করব, ফার্দার রিসার্চ কি হতে পারে আমি এখানে টিকা করতে পারি। হ্যাঁ, কিন্তু ফিল্ডে গেলে বহু ঐশ্বর্যের মধ্যে যেন মূল কাজের লক্ষ্যটা আমরা হারিয়ে না দিই। এটা যদি হয়ে থাকে তাহলে এটা কিন্তু ফিল্ড রিপোর্টে ধরা পড়ে যাবে। আমার মনে হয় আমি শেষের দিকে চলে এসেছি। এটাকে যদিও আমি ডেকোরেটিভ পার্ট বলেছি, আপনারা বিতর্ক করতেই পারেন, এবং আমি খুব খুশি হব যদি আপনারা আমার এই সিদ্ধান্তের প্রতিবাদই করেন যে ম্যাপ, চার্ট, টেবিল এগুলো কোনো ডেকোরেটিভ পার্ট নয়, এগুলো এসেনশিয়াল পার্ট। তবুও আমি একটু ভরসা করে, একটু দুঃসাহস করে ডেকোরেটিভ পার্ট লিখেছি, থাকলে উইদিন কোর্ট দেখতে ভালো লাগে। বাংলা সাহিত্যের ক্ষেত্রে আমরা বিশেষ করে বললাম ম্যাপ, সারণী, হ্যাঁ, ছবি, ডায়াগ্রাম, স্কেচ, এইগুলো আমাদের একটু যদি আমরা যোগ করতে পারি কালচারাল স্টাডিজের ক্ষেত্রে, লিটারেচারের ক্ষেত্রে, সবগুলোই যে থাকতে হবে তার কোনো মানে নেই। মানে এমন কিছু যাতে আমরা জোর করে হাস্যকর করে না দিই যে যেটা মানুষের হাসির উদ্রেক করে, কিন্তু তথাপি এর মধ্যে যতগুলো সম্ভব, যারটা যতটা রেলিভেন্ট, এরকম একটা কিছু যদি আমরা যোগ করি ভালো হয়। এসেনশিয়াল পার্ট যেগুলো আছে এগুলো দেখা হয়, নোটস থাকে, রেফারেন্স থাকে, বিবলিওগ্রাফি থাকে, অ্যাপেন্ডিক্স যদি থাকে, সাধারণত থেকে থাকে, কোয়েশ্চেনিয়ার যদি থেকে থাকে, অ্যাকনলেজমেন্ট যদি, এইগুলো থাকা দরকার। ইদানিংকালে যে সমস্ত থিসিসের কাজ হচ্ছে, বিশেষ করে ইন্টারন্যাশনাল যেসব থিসিসের কাগজপত্র, পেপার আমরা দেখছি, অ্যাকনলেজমেন্টগুলো সামনের দিকে থাকে। কোথায় থাকবে সেটা পরের কথা, এইটা কোনো বড় কথা নয়, কিন্তু জিনিসটা কোথাও একটা থাকা নিয়ে কথা। শুরু বা শেষটা আচ্ছা, আমি এটাকে বন্ধ করে আমি একটু দুটো রিপোর্ট একটু আপনাদের একটু দেখাই, যাতে আপনাদের ফিল্ড রিপোর্ট। আচ্ছা, একটু আমি এটা এখনো আমার মানে এই অবস্থায় রয়েছে, একদম র রিপোর্ট আপনাদের কাছে আমি নিয়ে চলে এসেছি শুধু জিনিসটাকে বোঝানোর জন্য। এটা একটা কেস স্টাডি, শ্রী শ্রী রাধা বংশীধারী মন্দির। একটা ছবি, যেহেতু আমার কাজ জগন্নাথের উপরে, একটা ছবি আমি এখানে যোগ করেছি। কালচার টেক্সটের দৃষ্টিকোণ থেকে যদি দেখি তাহলে মণিপুরি মুকুটের যে বৈশিষ্ট্য, এই যে হ্যাঁ তাদের মতো একটা ময়ূর পিচ্ছে, যেটা জগন্নাথেরও মাথায় আছে, ওই নৃত্যশিল্পীদেরও মাথায় আমরা দেখেছিলাম। আমরা ভিজুয়াল কম্প্যারিজন করে অনেকগুলো কনক্লুশন কিন্তু ড্র করতে পারি।
জগন্নাথের প্রসাদ। আপনারা অনেকক্ষণ শূন্য উদরে বসে শুনছেন একটু জগন্নাথের প্রসাদ। বেশ কিছু তৈলচিত্র, অয়েল পেন্টিং এখানে সেখানে আছে, যেগুলো নানানভাবে তাদের কগনিশনকে প্রকাশ করে। বেশ কিছু ছবি আছে, যে ছবিগুলো ইতিহাস। এটা একটা কোনো বিশেষ সময়